তো হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ড্রিম জার্নি। আমি সুদীপ, আর আজকে আমি রামেশ্বরম ট্যুরের সাইট সিনের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। তো যারা এরকমভাবে রামেশ্বরমের সাইট সিন করবেন তারা অটোটা বেছে নেবেন, কারণ অটোতে আপনারা 5 থেকে 6 জন বসতে পারবেন। আর এতে 12টা স্পট 1200 টাকা নেয়, আর 16টা স্পট 1600 টাকা নেয়। তো এর সঙ্গে সঙ্গেই আমি যেসব জায়গাগুলো আজকে দেখাবো তার কিছু কাহিনীও আপনাদের সঙ্গে তুলে ধরছি। তো চলুন। তো সবার প্রথমে আমরা চলে এসেছি বিভীষণ মন্দিরে, যেটাকে এখানে স্থানীয় ভাষায় বলা হয় কোথান্ডারাম স্বামী মন্দির। তো এই মন্দিরটি বিভীষণ মন্দির হলেও মন্দিরটি ভগবান শ্রীরামচন্দ্রকে সমর্পিত রয়েছে। রামেশ্বরম থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির 1964 সালে রামেশ্বরম ঘূর্ণিঝড়ে ধনুষ্কোটি যেখানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখানে এই বিভীষণ মন্দিরের কোনো ক্ষতিই হয়নি। মন্দিরের ভেতরে শ্রীরামচন্দ্র এবং মাতা সীতা আর লক্ষ্মণ, হনুমান ও বিভীষণ রয়েছেন। তবে মন্দিরের ভেতরে সেই তখনের রামায়ণের কাহিনীর নিদর্শন তুলে ধরা হয়েছে এই মন্দিরের দেওয়ালে কিছু চিত্রকর্মের দ্বারা। তো এই মন্দিরের যে কাহিনী রয়েছে সেটা হলো, রাবণ যখন মাতা সীতাকে অপহরণ করে শ্রীলঙ্কায় নিয়ে গিয়েছিল, তখন তার ছোট ভাই বিভীষণ এর দ্বিমত ছিল। বিভীষণ রাবণকে বলেছিল সীতা মাতাকে রামের কাছে ফিরিয়ে দেওয়া হোক, কিন্তু রাবণ কোনো কথা শোনেনি। তাই সে লঙ্কা থেকে পালিয়ে এই স্থানে রাম ও তার বানর সেনার সঙ্গে সাক্ষাৎ করে এবং আত্মসমর্পণ করে। তখন বানর সেনারা রামকে অনুরোধ করে বিভীষণ গুপ্তচর, ওর কথা বিশ্বাস না করা হোক। কিন্তু রামচন্দ্র বিভীষণকে গ্রহণ করেছিল এবং বলেছিলেন, আমার কাছে কেউ যদি আত্মসমর্পণ করে তাহলে তার রক্ষা করা আমার কর্তব্য। আরও বলেন, রাবণ বধের পর বিভীষণকে লঙ্কার রাজা ঘোষণা করবেন এবং তার পট্টাভিষেক অর্থাৎ স্বর্ণারোহণও করবেন। তো এই মন্দিরটি আনুমানিক প্রায় 1000 বছর আগে নির্মিত হয়েছিল। আর স্বামী বিবেকানন্দ শিকাগোতে তার ঐতিহাসিক সফরের পর এই স্থানটি পরিদর্শন করতে আসেন বলে জানা যায়। তো এখন আমরা চলে এসেছি ধনুষ্কোটি। তো ধনুষ্কোটির এই যে জায়গাটির নাম, এটির নাম হচ্ছে আরিচা মুনাই। আর পোপার যে ধনুষ্কোটি বলা হয় সেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি। তো এই সেই রাম সেতু ব্রিজ, যেটাকে অ্যাডামস ব্রিজও বলা হয়, এই স্থান থেকেই শ্রীলঙ্কায় যাওয়ার জন্য শ্রী রামচন্দ্র ও তার বানর সেনাদের নিয়ে ভাসমান পাথর ফেলিয়ে সেতু তৈরি করেছিল। এই যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন, এই পিলারের ওপরে অশোক স্তম্ভ করা রয়েছে। তো এই ধনুষ্কোটি নিয়ে আমি আগেই একটি ডিটেলসে ভিডিও বানিয়ে রেখেছি, তো সেটি ডেসক্রিপশানে দিয়েও দিয়েছি। তো যারা দেখতে চান তারা দেখে নিতে পারেন। বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরের অংশ মান্নার উপসাগর এই জায়গায় মিশে রয়েছে। আর এই স্থান থেকে মানে এই আরিচামুনাই থেকে শ্রীলঙ্কা মান্নার দ্বীপ মাত্র 18 কিলোমিটার দূরে। এই যে ওয়াচ টাওয়ারটি দেখছেন, এটি রামেশ্বরম সাইট সিনের একটি অংশ। তো সমুদ্রে যারা নৌকা নিয়ে মাছ ধরতে যায় তারা রাতের বেলায় দূর থেকে সমুদ্রের তীর দেখতে এবং দিক নির্ণয় করতে পারে না, তাই এই ওয়াচ টাওয়ারের চূড়ায় লাইট জ্বালানোর ব্যবস্থা করা হয়। আর এই সিস্টেমটি কিন্তু অনেক পুরনো, আগেকার দিনে রাজারা এটি তৈরি করতেন। তো এর ওপরে ওঠার টিকিট মাত্র 10 টাকা। তো এর উপর থেকে আপনি এখানের এই এলাকার 360 ডিগ্রি ভিউ দেখতে পাবেন।
এই জায়গাটি অর্থাৎ ধনুষ্কড়ি এখানের নাম। এই জায়গাটি কিন্তু কিছু বছর আগে একটি পরিপূর্ণ গ্রাম ছিল, যেখানে 1800 থেকে 2000 মানুষের বসবাস ছিল। কিন্তু 1964 সালের 22শে ডিসেম্বর সেই ভয়াবহ রাতের ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে গোটা গ্রামকে ধ্বংস করে দিয়েছিল। সত্যি ভাবলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। আজ সেই স্থানে আমরা ধ্বংসস্তূপ দেখতে এসেছি। এটি একটি চার্চ ছিল, আর মন্দির, রেল স্টেশন, রেলওয়ে কিছুই বাদ দেয়নি, সব কিছুই ধ্বংস হয়ে গিয়েছিল। সেই স্থান আজ পর্যটন কেন্দ্র। তবে এখন আর রাতের বেলা কেউ থাকে না এখানে। সকাল 6টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত পর্যটকদের ভিড় থাকে, আর তাদের জন্যই রয়েছে এখানে কিছু দোকান কেনাকাটার জন্য। এই দেখুন, এই জায়গাগুলি সেই ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়ে গিয়েছে। মেডিকেল কলেজ, রামের মন্দির, ঘরবাড়ি, চার্চ, পোস্ট অফিস, রেল ওয়াটার ট্যাঙ্ক, রেল স্টেশন আর ছোটোখাটো মন্দির এবং ধর্মশালা, এই সব কিছুই ধ্বংস হয়ে গিয়েছে। সেই ঝড়ের গতিবেগ ছিল 280 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর তারপর থেকেই এই শহরকে অনেকে ভুতুড়ের শহর নামেও জেনে থাকেন। এই মন্দিরটি হলো পঞ্চমুখী হনুমান মন্দির। এই মন্দিরটি রামনাথস্বামী মন্দির থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। এখানের যে কাহিনীটি রয়েছে তা হলো, রাবণ যখন মাতা সীতাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল, তারপর যখন রাবণের সঙ্গে রাম ও লক্ষ্মণের যুদ্ধ হয়েছিল, তখন রাবণ পরাজিত হতে থাকলে সে মহিরাবণের সাহায্য চেয়েছিল। তখন মহিরাবণ বিভীষণের ছদ্মবেশে উপস্থিত হয়েছিল আর রামকে সাহায্য করেছিল যুদ্ধে। তারপর সুযোগ বুঝে রাম এবং লক্ষ্মণকে পাতাল লোকে নিয়ে চলে যায় তাদের হত্যা করার জন্য। তারপর হনুমান তাদের সন্ধান করতে করতে পাতাল লোকে পৌঁছায় এবং দেখে রাম ও লক্ষ্মণকে হত্যা করার জন্য উদ্ধত হয়ে ওঠে। তখন হনুমান তাদের রক্ষা করার জন্য এবং মহিরাবণকে হত্যা করার জন্য পঞ্চমুখী হনুমানের রূপ ধারণ করেছিলেন, যার 5টি মুখ হল বরাহের মুখ যা উত্তরমুখী, ভগবান নরসিংহ মুখ যা দক্ষিণমুখী, ভগবান গরুড়ের মুখ যা পশ্চিমমুখী, আর ভগবান হনুমানের মুখ যা পূর্বমুখী, আর ভগবান হায়গ্রীবের মুখ যা আকাশমুখী। এখানে আর একটি প্রসিদ্ধ জিনিস রয়েছে, যেটা হলো ভাসমান শিলা বা পাথর, যেটাকে দেখার জন্য এবং এই পঞ্চমুখী হনুমান মন্দির দেখার জন্য রামেশ্বরমের দর্শনার্থীরা পুণ্যস্থান আর পর্যটন স্থান হিসেবে ভিড় জমায়। তো এই মন্দিরটি হলো নটরাজ মন্দির। এই মন্দিরটি বাইরে থেকে একেবারে সিম্পল লাগে, কিন্তু ভেতর থেকে দেখলে অসাধারণ। মন্দিরের ভেতরটা এতটাই মনোরম, আপনি বিশ্রাম করতে বাধ্য। এতটাই শান্ত পরিবেশ যেটা আপনার মনকে মুগ্ধ করে তুলবে। তারপর নটরাজ অর্থাৎ দেবাদিদেব মহাদেবকে দেখে একটা আলাদাই অনুভূতি হবে। এই স্থানটি লক্ষণ তীর্থম নামে পরিচিত। রাবণ ব্রাহ্মণ ছিল,
তাই রাবণকে বধ করার জন্য রামের সঙ্গে সঙ্গ দিয়েছিলেন লক্ষ্মণ। তাই লক্ষ্মণের ব্রহ্মহত্যার জন্য যে দোষ দিয়েছিলেন সাধুগণ, তা এই স্থানে এই কুণ্ডের জলে স্নান করে এবং এই স্থানে শিবলিঙ্গ স্থাপন করে পূজা করার পর পাপের প্রায়শ্চিত্ত করেছিলেন। আর রামনাথ স্বামী মন্দিরের বার্ষিক কল্যাণের যে অনুষ্ঠান হয়, তখন শিব এবং দুর্গাকে এই স্থানে নিয়ে এসে এই কুণ্ডের জলে বোটিং করানো হয় এবং চারপাশে ঘোরানো হয়। আর এই মন্দিরের যে দুয়ার বা করিডোর রয়েছে তা হুবহু রামেশ্বরম মন্দিরের মতন পুরো একই রকম। এছাড়াও এখানে অষ্টনাগেশ্বর মন্দির দেখতে পাবেন, যেখানে কারো কুণ্ডলিতে অর্থাৎ কুষ্টিতে কালসর্প দোষ থাকে তাহলে তার জন্য এখানে বিশেষ পূজা অর্চনা করা হয়। এটি কোনো ট্যুরিস্ট প্লেস নয়, এটি একটি ধর্মশালা যার নাম কৃষ্ণ প্রণামী মঙ্গল মন্দির। সেক্ষেত্রে এর ভেতরে শ্রীকৃষ্ণের লীলা এবং মহাভারতের কিছু দৃশ্যকে মূর্তির দ্বারা তুলে ধরা হয়েছে। আর বাইরের সমুদ্র মন্থনের দৃশ্য এবং তার সাথে মহাদেবের যে ছবি, সেটা কিন্তু অসাধারণই লাগছে। আর এটি লক্ষ্মণ তীর্থম এর ঠিক বিপরীতে অবস্থিত, আর রামেশ্বরম মন্দির থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। তাই যাতায়াতের খুবই অসুবিধা হবে আপনাদের। আর সামনে কোনো খাওয়ার দোকান বা হোটেলও নেই, তাই আপনাদের বলছি এখানে না থাকাটাই ভালো। আমি মন্দিরের সামনে অনেক ধর্মশালা এবং হোটেলের নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। এই স্থানটি হলো রামতীর্থম। এখানে একটি কুণ্ড রয়েছে, তবে এই কুণ্ডকে নিয়ে অনেকের অনেক রকম মতভেদও রয়েছে। যদিও এটিকে রামকুণ্ড বলা হয়, তবুও কেউ কেউ বলেছেন শ্রীরামচন্দ্র শ্রীলঙ্কায় যাওয়ার আগে এখানে স্নান করেছিলেন এবং বিশ্রাম করেছিলেন। আর এখান থেকে বিশাল সমুদ্রের দিকে তাকিয়ে ছিলেন এবং পরিমাপ করেছিলেন। কেউ কেউ আবার বলেছেন শ্রীরামচন্দ্র বিভীষণের সঙ্গে দেখা করতে এই স্থানে এসেছিলেন। আবার অনেকে বলেন রাবণ বধের পর এই কুণ্ডে স্নান করে তার পাপের প্রায়শ্চিত্ত করেছিলেন। এই কুণ্ডের কাছেই রয়েছে রামের পদম, এখানে রামের পায়ের চিহ্নকে পূজা অর্চনা করা হয়। তো বন্ধুগণ, এই রামেশ্বরম ট্যুরের এই সাইট সিনের ভিডিওগুলি এবং তার সঙ্গে কিছু কিছু জায়গার যে কাহিনী আপনাদের জানালাম, তা কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ারও করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিবেন। আর রামেশ্বরম সিরিজের বাকি ভিডিওগুলি আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, চাইলে দেখে নেবেন। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।